রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচককেও ধন্যবাদ। আসলে আমাদের রাষ্ট্রপতি পদটা এমন যে এখানে রাষ্ট্রপতির নিজে করবার কিছু নাই। আকবর ভাই বলছিলেন যে কবর জিয়ারত আর কনভোকেশনে বক্তৃতা দেন তিনি, আর কোনো তেমন কাজ নাই। কিন্তু কবর জিয়ারত এবং কনভোকেশনে যাওয়ার কাজও আসলে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যেতে পারেন না। মানে 48-3 অনুচ্ছেদ যেটা আমাদের সংবিধানের, যে রাষ্ট্রপতি শুধুমাত্র দুটো কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ। আর বাকি যে কোনো কাজ উনি করবেন সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে করবেন। তার মানে প্রধানমন্ত্রী যেটা করতে বলবেন সেটা করবেন, শুধুমাত্র নিজে থেকে কিছু করতে পারেন না। দুটো যে স্বাধীন কাজ উনি করতে পারেন, তার একটা প্রধানমন্ত্রীর নিয়োগ, সেটাও আসলে তিনি স্বাধীনভাবে পারেন না, কারণ প্রধানমন্ত্রীকে ডিসাইড করে সংসদ। সংসদে এমপিদের ভোটে প্রধানমন্ত্রী নির্ধারিত হয়, তারপরে তাকে জাস্ট তিনি নিয়োগ দেন। প্রধান বিচারপতির নিয়োগটাই তিনি কেবল স্বাধীনভাবে দিতে পারেন। সেটাও এ পর্যন্ত বাংলাদেশের যে ইতিহাস আমরা স্বাধীনভাবে কেউ দিয়েছেন বলে দেখিনি, যদিও এই পাওয়ারটা ওনার আছে। উনি যদি চান তাহলে এই পাওয়ারটা খাটাতে পারবেন যদি করতে চান। বাকি আসলে কোনো কাজ তার এককভাবে স্বাধীনভাবে করবার এখতিয়ারই সংবিধানে নাই। সো এটা আসলে তার কাছে আশা করাটা মানে আমাদের জন্য কোনো ভালো কাজ না বা সঠিক কাজ না আমি মনে করি আর কি। তবে যদি আমাদের যে জুলাই সনদে যে প্রস্তাবনাগুলো এসেছিল বা যেই সংস্কারগুলোর আলাপ এসেছিল, সেই আলাপগুলো যদি বাস্তবায়ন হতো তাহলে রাষ্ট্রপতির হাতে কিছু পাওয়ার থাকতো। এটা পাওয়ারের মধ্যে ব্যালেন্স বা ভারসাম্যের জন্য না, এটা বরং আমাদের এভরিথিং এখন যেমন একদম প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত বলা যায়, এভরিথিং উনি নিজে করবেন। এই জায়গাটা থেকে রাষ্ট্রপতির পদটাকে কিছুটা কার্যকর করা এবং কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির হাতে নিয়োগের ভারটা দেওয়ার প্রস্তাবনা ছিল, এবং রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়াটাও সংশোধনের কথা, সংস্কারের কথা আসছিল। যে রাষ্ট্রপতি নিয়োগ এখন যেমন ধরেন আজকে 35 বছর পর রাষ্ট্রপতির নির্বাচন হলো এবং মোটামুটি একটা আনন্দঘন পরিবেশ, যে নির্বাচনের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি হলেন। কিন্তু এই নির্বাচনটা কি হয়েছে আমরা জানি, যে 70 অনুচ্ছেদ রয়ে গেছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চিফ হুইপ কয়েকদিন আগেই থ্রেট করলেন যে ভোট না দিলে কিন্তু পদ চলে যাবে, এমপি পদ চলে যাবে। সো দলের সদস্যরা সবাই বাধ্য তাকে ভোট দেওয়ার জন্য, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। বিএনপি সহ তাদের জোটের যারা ছিল তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়েছেন, এবং বিরোধী জোটের যারা ছিল তারা বিরোধী দলের যে প্রার্থী ছিল তাকে দিয়েছে। তো এটা আসলে ভোটের যে স্বাধীনতা, ওভাবে নির্বাচনটা হয়নি। যদি 70 অনুচ্ছেদের এই বাধা না থাকতো তাহলে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হতেন, হয়তো 2-4টা ভোটে এদিক সেদিক হতে পারতো। কিন্তু তাতে যেটা হতো যে দুজন ব্যক্তি নির্বাচন করেছেন এবং তাদের মধ্যে একটা কম্পিটিটিভ ইলেকশন হয়েছে, 350 জন ভোটার, 49 জন ভোটার, এই ভোটারদের মধ্যে যাকে গ্রহণযোগ্য মনে হয়েছে তাকে ভোট দিয়েছে। এটা সম্মানজনক হতো। কিন্তু আমরা এই বাধ্যবাধকতা রেখে দিয়ে এটাকে বরং জিনিসটা আমরা আগে থেকেই জানি কি হবে, এরকম একটা ব্যাপার, এবং কেউ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। তো আমরা যদি মনে করি যে একদম সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারে না, এই জিনিসটা মানে ডেমোক্রেটিক না। এখন আবার 70 অনুচ্ছেদের কিছুটা প্রায়োগিক গুরুত্বও আছে, যে 70 অনুচ্ছেদের মূল ইস্যুসটা ছিল কি, যে হর্স ট্রেডিং যেন না হয়, যে একজন এমপি সরকারি দল থেকে ইলেক্টেড হলো, সরকার গঠন করলো, তারপর বিরোধী দল পয়সা দিয়ে কিনে ফেললো, তাদের কাছে চলে গেল, সরকার পতন হয়ে গেল, এ ধরনের মেজরিটি লঙ্ঘন হবে, এ ধরনের সমস্যা হতে পারে। তো সেজন্য আপনার বিলের ক্ষেত্রে বা তাদের আনিত কোনো প্রস্তাবের ক্ষেত্রে সেগুলোর জন্য ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা তার একটা ভোটাধিকার প্রয়োগ। আমি মনে করি এখানে 70 অনুচ্ছেদের এই সংশোধনটা করার জরুরি ছিল যদি সেটা হতো। আর যে কয়টা কাজ বলা হয়েছিল জুলাই সংশোধন করা জরুরি ছিল, এটা আপনি বলছেন। এখানে যদি আমি একটু ইন্টারাপ্ট করি, সংশোধন একটা কমিটি হয়েছে যেখানে বিরোধী দল তাদের কোনো সদস্য দেয় নাই। এবার আসেন বিরোধী দলের একটা বক্তব্য আছে, তারা সংস্কার পরিষদের কথা, শপথের বিষয়টা সামনে নিয়ে আসে। সেই জায়গায় সালাউদ্দিন আহমদ আজকে তিনি বলছেন যে এক্সিস্টিং সংবিধানের অধীনেই যারা নির্বাচন করে এই সংসদে শপথ নিয়েছেন তারা আবার কি করে সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে কথা বলে, এবং সেই আলোকেই 70 অনুচ্ছেদটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এবং তিনি আবার এটাও বলছেন যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন এই 70 অনুচ্ছেদ সংস্কার করেই করা হবে। এটাকে কিভাবে দেখেন?
এটা তো ওই যে আমরা পরবর্তী আমাদের সবসময় টার্গেট থাকে পরবর্তী বিশ্বকাপ, যে আমরা সবসময় পরবর্তী বিশ্বকাপে জিতব। সংবিধান যদি পরবর্তী বিশ্বকাপের আগে সংশোধন করা যায়, মানে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগে, তাহলে এবারে কেন করা যাবে না? তাহলে আগামীবারেরটা কিভাবে আমরা সংশোধন করব? সাংবিধানিক কাঠামোর মধ্যে এসেই অতীতে সংবিধান সংশোধন হয়েছে। যতবার সংবিধান সংশোধন হয়েছে ততবারই তো আমরা একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই সংবিধান সংশোধন করেছি। এমন না যে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে ইলেকশন করে যদি আমরা পাওয়ারে আসি তাহলে সংবিধান সংশোধন করা যাবে না, এরকম তো কোনো কথা নাই। 91-তে যখন নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তারপরে তো সংবিধান সংশোধন হয়েছে। তো সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করা যাবে না, এটা তো কোনো ভ্যালিড এক্সকিউজ হলো না আর কি আমার কাছে মনে হয়। বরং এই সংশোধনীগুলো যদি উনি মনে করেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগে আমরা সংশোধন করব, তার মানে উনি এটাকে পজিটিভ মনে করতেছেন, ভালো একটা সংশোধন মনে করছেন, তাহলে এটা এবারেই করা দরকার ছিল। এবং আমাদের যে একটা গণভোট হলো, সেই গণভোটের তো দাবিও ছিল এটা যে আমরা গণভোট হবে, সংবিধান সংস্কার পরিষদ হবে, সেখানে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদ থেকে সংবিধানের সংস্কারগুলো করা হবে। সেটা আনফর্চুনেটলি হয় নাই, সরকার দলীয় সংসদ সদস্যরা শপথটা নিলেন না, যেটা আমি মনে করি যে জনগণের সাথে এক ধরনের প্রতারণা হলো। জনগণকে ভোট দিতে বলা হলো, জনগণ ভোট দিল, তারপরে সেটা কার্যকর করা হলো না। তো এখন যেটা সংশোধন এবং সংস্কার নিয়ে সরকার দল বিরোধী দলের মধ্যে এই দ্বন্দ্বটা তৈরি হয়েছে, বিরোধী দল থেকে বলা হয়েছে যে সংবিধানের যদি মৌলিক কাঠামোগত যে সংস্কার, যেগুলো জুলাই সনদে বলা হয়েছে বা যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে, এই কাঠামোগত সংস্কারগুলো অনেকগুলো আছে যেগুলো মৌলিক কাঠামোকে ভায়োলেট করে, সেটা সংসদের ক্যাপাসিটির মধ্যে নেই, মানে সংসদ সেগুলো সংশোধন করতে পারে না, এবং যদি কখনো করেও সেটা আবার আদালত বাতিল করে দিতে পারে। তো সেজন্য দরকার ছিল একটা গণপরিষদ করা, যেটা গণভোটের মাধ্যমে হয়েছে। জনগণ সেই ম্যান্ডেটটা দিয়েছিল, তো সেটা করা দরকার ছিল, যেটা আনফর্চুনেটলি হয় নাই। এবং রাষ্ট্রপতির পয়েন্টটা একটু শেষ করে দিই আর কি, যদি জুলাই সনদের যেই পাওয়ারটা দেওয়ার কথা আলোচনা হয়েছিল, যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংক বা এনার্জি রেগুলেটরি কমিশন, মানবাধিকার কমিশন, এরকম কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগটা রাষ্ট্রপতির হাত দিয়ে হওয়ার প্রস্তাবনা এসেছিল, সেটা হলে ধরেন রাষ্ট্রপতির কিছু পাওয়ার থাকতো এবং এই জায়গাটায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপটা কিছুটা কমতো, হয়তো একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেত, যে একটা সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ দিতেন, সেটা ভালো হতো।